বনের ধারে ছোট্ট একটি ঘর। সেখানে থাকে 7টি ছাগল ছানা ও তাদের মা। ছাগল ছানারা নিচে গিয়ে ঘুরে বেড়ায়, যা পায় তাই খায়। মায়ের সাথে মাঝে মাঝে দূরের বনে যায়। একদিন মা ছাগল বলল, আমি আজ কাজে বের হচ্ছি, অনেক দূরেই যেতে হবে। ফেরার সময় তোমাদের জন্য নিয়ে আসবো ভালো ভালো খাবার। তাই না শুনে ছাগল ছানারা খুব খুশি। কিন্তু বাচ্চারা, একটা কথা, দিনকাল ভালো নেই। তোমরা কিন্তু ঘর থেকে একদম বের হবে না। কোথায় কোন বিপদ ঘটবে কেউ তা বলতে পারে না। তাহলে আমরা কি করব? দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে খেলাধুলা করবে। আমি ছাড়া অন্য কেউ এলে ভুলেও দরজা খুলবে না। এই বলে মা ছাগল রওনা দিল নিজের কাজে। কিন্তু সেই বনে ছিল দুষ্টপাজি বদমেজাজি এক নেকড়ে। যেমন তার হাঁক ডাক, তেমন তার তেজ। সারাক্ষণ হম হম সবার উপর করে জুলুম। নেকড়ে অনেক দিন ধরেই এই সুযোগের আশায় ছিল, কি করে ছাগলছানাদের সাবার করা যায়। মা ছাগল ঘর থেকে বেরিয়ে যেতেই নেকড়ে বুঝল এই তো সুযোগ। নেকড়ে পা টিপে টিপে এলো ছোট্ট ঘরের সামনে। দরজার পাশে দাঁড়িয়ে নাক উঁচু করে শ্বাস টানল। তখন সে মা ছাগলের মতো গলার স্বর নকল করে ডাক দিতে লাগলো। তবু তা শুনেই ছাগলছানারা বুঝে গেল এটা তাদের মায়ের ডাক নয়। তুমি আমাদের মা নও, আমাদের মায়ের ডাক আরো মিষ্টি, আরো চিকন। নেকড়ে বুঝতে পারল সে ধরা পড়ে গিয়েছে। মন খারাপ করে সে গেল এক বুড়ো ভাল্লুকের কাছে। ভাল্লুক ভাইয়া, আমাকে একটু মধু দেবে? ভাল্লুকের মধু খেয়ে গলাটাকে আরো নরম করে নেকড়ে গেল আবার ছাগলছানাদের কাছে। এবার তার কণ্ঠটা ভারী নরম, ভারী চিকন। বাছারা, দরজা খোলো, আমি তোমাদের মা এসেছি। ছাগলছানারা বুঝলো সত্যি বুঝি ওদের মা এসেছে। ছানাটা জানালা খুলে যেই না বাইরে তাকিয়েছে, অমনি দেখে কালো কালো লোমশ দুটি থাবা। জলদি করে বন্ধ করে দিল সে জানালা। তারপর ভয় কাঁপতে কাঁপতে বলল, তুমি আমাদের মা নও, আমাদের মায়ের পায়ে বড় বড় লোম নেই। এই না শুনে নেকড়ে একেবারে চুপ মেরে গেল। তাই বলে নিরাশ হলে চলবে না। আবার সে নতুন ফন্দি আঁটতে লাগলো। ছুটতে ছুটতে গেল সে এক নাপিতের বাড়ি। নাপিত ভাইয়া, ঘুর দিয়ে আমার পায়ের লোমগুলো একটু চেঁচে দাও না ভাই। নাপিত বেচারা ভয়ে কাঁপতে কাঁপতে খুব তাড়াতাড়ি নেকড়ের লোম সাফ করে দিল। এইবার নেকড়ে খুব মনের আনন্দে হেলে দুলে এলো সেই ছোট্ট ঘরের সামনে। খুব ধীরে ধীরে দরজার সামনে গিয়ে দাঁড়ালো সে। তারপর নরম সুরে বলল, বাছারা, দরজা খোলো, আমি তোমাদের মা এসেছি। জানালা খুলে পায়ের দিকে দেখল। এই পা ওদের মায়ের পা।
তারপর তারা দরজা খুলল। নেকড়ে তখন হুংকার দিয়ে ভেতরে ঢুকলো। ভয়ে আতঙ্কে চিৎকার শুরু করলো ছাগলছানা। এক একজনকে ধরে আর কপাত করে গিলে খায়। মনের আনন্দে ঢেকুর তোলে। এইভাবে ঝটপট 6 জনকে সাবার করে ফেলল নিমিষেই। ছোট ছাগলটি লুকিয়েছিল দরজার পাশে। নেকড়ে তাকে আর খুঁজে পেল না। 6 জনকে সাবার করে নেকড়ের তখন ভরপেট। প্রাণ করে আইটাই, কোথায় যাই কোথায় যাই। কিছু দূর হাঁটতেই নেকড়ে টের পেল শরীর যেন আর চলে না। নেকড়ে একটা গাছের ছায়ায় চিত হয়ে শুয়ে পড়ল। তারপরই সে তলিয়ে গেল গভীর ঘুমে। ওদিকে বিকেলবেলা ছাগল মা ফিরল কাজ সেরে। দরজা খোলা দেখেই আঁতকে উঠল। সর্বনাশ, বিপদ ঘটে গেছে। ঘরে ঢুকেই ছাগল মা পাগলের মতো এদিক ছোটে ওদিক ছোটে, নেই, কোথাও কেউ নেই। তখন কুই কুই করে বেরিয়ে এলো ছোট্ট ছাগলছানা। মাকে খুলে বলল সব ঘটনা। ছাগল মা খুব বুদ্ধিমতী। মাথা ঠান্ডা রেখে সে ঘর থেকে বেরিয়ে পড়ল নেকড়ের খোঁজে। কিছু দূর গিয়েই দেখলো চিৎপটাং হয়ে মনের সুখে গাছের তলায় ঘুমাচ্ছে নেকড়ে শয়তানটা। ছাগল মা তার পাশে গিয়ে ধাক্কা ধাক্কি করলো, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে নেকড়ের পেটের মধ্যে কান দিতেই ছাগল মা শুনতে পেল ছাগলছানাদের শব্দ। মায়ের মন তখন খুশি হয়ে উঠল। তখনই ঘরে ফিরে সে ছুরি আর সুই সুতা নিয়ে আবার গেল নেকড়ের কাছে। ছুরি দিয়ে নেকড়ের পেট চিরল ধীরে ধীরে। পেটের মধ্যে থেকে বেরিয়ে এলো 6টি ছাগলছানা। ওরা কেউই মরেনি, কারণ নেকড়ে ওদের গিলে খেয়েছে। শিগগিরই তোরা পাথর টুকরা নিয়ে আয়। তারপর তারা সবাই মিলে পাথরের টুকরো ভরল নেকড়ের পেটে। ছাগল মা খুব সুন্দরভাবে পেটটা সেলাই করে দিল। নেকড়ের কিছুই বুঝবার কোনো উপায় রইল না। ছাগল মা ফিরে এলো আপন ঘরে। আর নেকড়ের সেই ঘুম ভাঙল অনেক রাতে। হাই তুলে নেকড়ে যখন চোখ মেলেছে, দেখে চারদিকে কেমন অন্ধকার, আর পিপাসায় যেন কলিজাটা ফেটে যাচ্ছে। কোনো মতে সে উঠে দাঁড়ালো। পেটটা যেন আগের চেয়ে অনেক বেশি ভারী মনে হচ্ছে। কোনো মতে টলতে টলতে নেকড়ে গেল নদীর ধারে। আর যেই না সে নেমেছে পানিতে, অমনি পেটের পাথরের ওজনের তাল সামলাতে পারল না বেচারা। অত ওজন নিয়ে তলিয়ে গেল পানির গভীরে। ছাগলছানারা তারপরে লতা পাতা খেয়ে বনে বাদারে ঘুরে বড় হতে লাগলো নিশ্চিত মনে। নোয়াপুর গ্রামে শালু নামে এক ছাগল ছিল। ওর 3টি বাচ্চা ছিল।
বাচ্চাদের নিয়ে ও খুব টেনশনে থাকত। কেননা গ্রামের সীমানাতেই একটি ঘন জঙ্গল ছিল। ওর সব সময় ভয় হতো কখন না জানি ওরা খেলতে খেলতে জঙ্গলে চলে যায় আর বন্য পশু পাখির শিকার হয়ে যায়। এই ব্যাপারে চিন্তিত ছাগল সব সময় তার বাচ্চাদের গাইড করত যেন তারা কখনো ওই জঙ্গলের দিকে না যায়। আরে জানো, জঙ্গলে কিন্তু অনেক সবুজ সবুজ ঘাস চারিদিকে ছড়িয়ে রয়েছে। কথাগুলো শুনে ওর চারদিকে সবুজ চারা দেখার ইচ্ছে হয় আর ও চুপচাপ জঙ্গলের দিকে চলে যায়। আর ওইদিকে ছাগলের বাচ্চাটা সবেমাত্র খেলতে খেলতে জঙ্গলে কিছুটা ভিতরে ঢুকেছে। অমনি 3-4টা নেকড়ে এসে ওকে ঘিরে ধরে। এটা দেখে ছাগলের বাচ্চাটি ভীষণ ভয় পেয়ে যায় আর জোরে জোরে ডাকতে থাকে, তার মাকে ডাকতে থাকে। এটা দেখে সব নেকড়েগুলো হা হা করে হেসে দেয়। কি নাতুস নুতুস ছানা, এটাকে যদি পরশুদিন পেতাম না। আরে পরশুদিন তো আমার জন্মদিন ছিল না, পার্টিটা আরো জমে যেত। এরই মধ্যে ছাগলের মা চলে আসলো। ভাই, আমার মনে হয় এবার আমাদের বিরিয়ানি পার্টিটা অনেক ভালো জমবে। 250 গ্রামের সাথে 1 কেজি ফ্রি। থাক থাক, এত হাসিস না, না হলে সিংহরাজা এসে তোদেরকে খেয়ে ফেলবে। সিংহ রাজা? কেন? তোমার কি মনে হয় আমি ওকে এখানে ছেড়ে কেন গিয়েছিলাম জানো? কেননা সিংহ মহারাজ হুকুম দিয়েছিলেন যে আমি আমার বাচ্চাকে নিয়ে এখান থেকে যেন না যাই, যতক্ষণ না সিংহ মহারাজ আসে। ওনার আসার আগে তুমি আমাকে অথবা আমার বাচ্চাকে যদি মেরে ফেলো তাহলে কিন্তু সিংহ মহারাজ তোমাদেরকে ছাড়বে না। সিংহ মহারাজ বুঝবেন কি করে যে আমরা তোমাদের মেরে খেয়েছি? তুমি কি সিংহ মহারাজকে বোকা ভাবো? উনি কিন্তু জঙ্গলের রাজা। ওই দেখো, ওই হাতি রাজাকে আমাদের ওপর নজর রাখতে বলে গেছে। শুনলে, তুমি এবার চাইলে আমাদেরকে মেরে ফেলতে পারো। বন্ধুরা, হাতি রাজা তো আমাদের ব্যাপারে সব বলে ফেলবে। তাহলে কি করব? আর কি করব? চলো প্রাণ বাঁচিয়ে চলে যাই। সিংহের মুখ থেকে শিকার তোলা তো অত সোজা কথা নয়। চলো ভাই, পালিয়ে যাই আমরা। নেকড়েরা যেতেই বাচ্চার প্রাণ বেঁচে গেল ভেবে বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি পালাতে শুরু করলো গ্রামের দিকে। এবার কিছুটা এগোতেই ওদের সামনে সিংহ এসে পড়ল। ওদের দেখেই সিংহ গর্জন করে এক লাফ দিয়ে ওদের সামনে এগিয়ে আসলো। এটা দেখে বাচ্চা ছাগলটা অনেক ভয় পেয়ে গেল। তখন ছাগল মা সাহস করে বলল, দাঁড়ান সিংহ মহারাজ, না হলে সিংহী রানী রেগে যেতে পারে। কোথায় সিংহে? তুমি ছাগল হয়ে নিজেকে সিংহে ভাবছো? আমি আপনার রানীর কথা বলছি। আমার সিংহে? আপনি কি ভাবছেন আমি আমার ছানাকে নিয়ে এই গভীর জঙ্গলে পিকনিক করতে এসেছি? আমাকে সিংহী রানী ধরে ফেলেছিল আর বলল, যতক্ষণ না আমি ফিরে আসি তুমি এখান থেকে যাবে না। আমি আমার স্বামীর জন্য তোমাকে আর তোমার বাচ্চা দুজনকেই নিয়ে যাব। আমি কিভাবে বিশ্বাস করি? ঠিক আছে, তাহলে সিংহী মহারানীর রাগ হলে আপনাকেই সামলাতে হবে। তখন কিন্তু বলবেন না যে আমি কিছু বলিনি। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ওই কাককে জিজ্ঞাসা করে নিন। সিংহী মহারানী ওকে আমাদের ওপর নজর রাখতে বলে গিয়েছিল। যদি আমাদের সাথে কিছু ঘটে কাক কিন্তু সিংহী মহারানীকে বলে দেবে, আর সিংহী মহারানী ওকে ছাড়বে না। পারলে ওই কাকটাকে তাড়িয়ে দেখুন, ও আমাদেরকে ছেড়ে যাবেই না।
কারণ সিংহ মহারানী ওকে হুকুম করেছে। শুনে কাক তাড়ানোর জন্য সিংহ গর্জন করতে লাগলো। এ দেখে ছাগল বলে উঠল, কোনো লাভ হবে না মহারাজ, সিংহী মহারানীর হুকুম মানবে না, এটা কি হতে পারে? ঠিক বলেছ তুমি। কাক তোমাদেরই গোয়েন্দাগিরি করছে, তাই যাচ্ছে না। সিংহীর সাথে পাঙ্গা নিয়ে কি হবে, আমি চলে যাচ্ছি। সিংহী তো তোমাদের আমার জন্যই নিয়ে আসবে। সিংহ যেতেই ছাগল তার বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি ওদের গ্রামের দিকে এগোতে থাকে। কিছুটা এগোতেই সামনে সিংহী এসে পড়ল। সিংহী ওদের দেখেই গর্জে ওঠে। সিংহীকে গজরাতে দেখে ছাগল ছানাটি অনেক ভয় পেয়ে গেল। বাহ, আজ আমার সিংহ রাজা এই দুটো তাজা ছাগল পেয়ে খুব খুশি হয়ে যাবে। স্বামী স্ত্রী হয় আপনাদের, দুজন দুজনকে সত্যি খুব ভালোবাসে। তার মানে রোজ আপনি সিংহ মহারাজের জন্য শিকার করে নিয়ে যান, আর সিংহ মহারাজ আপনার জন্য আমাদের দুজনকে শিকার করার প্ল্যান করেছিলেন। তো আমাকে বললো না কেন? বলেছিলেন সিংহী গুহায় ফিরুক, তারপর তোমাদেরকে আমি নিয়ে যাব। সিংহীকে আজকে আমার তরফ থেকে পার্টি। সত্যি সিংহ রাজা আজ আমার ব্যাপারে এই ভাবছে? আপনি গুহাতে যান তো আগে, উনি এসে আমাদেরকে নিয়ে যাবেন। আচ্ছা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি চলে গেলে তোমরা যদি পালিয়ে যাও? আমরা তো এখনো পালাইনি, আর আমাদের ওপর নজর রাখতে সিংহ মহারাজ এই খরগোশটাকে রেখে গেছে। আমি যেখানে যেখানে যাব ওই খরগোশটাও আমাদের পিছনে পিছনে আসবে, আর সেই সিংহ মহারাজকে সব বলবে। বলো খরগোশ। দেখলেন, আমার কথা শুনে ওর কান খাড়া হয়ে গেল। হ্যাঁ, আমি এখনই গিয়ে সিংহ মহারাজকে পাঠিয়ে দিচ্ছি। তারপর ছাগল তাড়াতাড়ি করে গ্রামের দিকে ছুটে গেল। তুমি কোথায় গিয়েছিলে? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে তোমাদের যদি কোনো হিংস্র পশু ধরতো। আমাকে কয়েকটা হিংস্র নেকড়ে ধরেছিল, আবার সিংহ এবং সিংহীও এসেছিল, কিন্তু মা আমাকে তাদের থেকে বাঁচিয়ে এখানে এনেছে। কিভাবে মা ওদের সাথে লড়াই করলো? বাচ্চারা, লড়াই করার জন্য শুধু শক্তি না, ধৈর্যও লাগে। একটা কথা সব সময় মনে রাখবে, বিপদ আসলে কোনোদিনও ভয় পেয়ে যাবে না। ধৈর্য, সময় এবং বুদ্ধি দিয়ে কাজ করে যাবে, দেখবে তুমি প্রত্যেকটা বিপদের সমাধান পেয়ে যাবে। আরে বাহ, এত বড় পুকুরটা কার রে দুলাল? আমি তো আগে কখনো খেয়াল করিনি। জমিদার বাবু, এটা হলো আমাদের ওই যে সুমনের ছেলে মন্টু আছে না, এই মন্টুর পুকুর এটা। কি, এত বড় পুকুর দিয়ে কি করে ও শুনি? এই গ্রামে এত বড় পুকুর থাকতে আমি মাছ চাষ করতে পুকুর পাই না। তাহলে জমিদার বাবু, আপনি যদি বলেন তাহলে মন্টুর সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তুই আজই কথা বল। আমার যে করেই হোক এই পুকুরটা লাগবেই। আমি এইখানে বড় বড় মাছ চাষ করব। ঠিক আছে জমিদার বাবু, আমি আজ দুপুরেই মন্টুর সাথে কথা বলছি। কি গো, তুমি এখনো ঘুমাচ্ছ? বেলা কত হলো সেই খেয়াল কি আছে তোমার? ওহ, তোমার জন্য শান্তিতে একটু ঘুমাতেও পারবো না, ধ্যাৎ। হ্যাঁ তাই তো, এখন পড়ে পড়ে ঘুমাবা, পরে গিয়ে আমাকে উল্টো পাল্টো কথা শোনাবা। আর একটু ঘুমাতে পারলে মনে হয় ঘুমটা সম্পূর্ণ হতো। একটা দিনও ভালো মতো ঘুমাতে পারি না। উঠেই যখন পড়েছ আর শোয়ার দরকার নেই, চোখে মুখে পানি দিয়ে একটু ক্ষেত খামার থেকে ঘুরে আসো তো দেখি। আমার জন্য কি পান্তা আছে, নাকি তা করতেও ভুলে গেছো? আমি তো জানি তুমি রোজ পান্তা খেয়ে তারপরে মাঠে যাও, এ কথা আবার আমাকে শেখাতে হবে নাকি? ও আচ্ছা, তাহলে যাও, আমার জন্য ভাত বেড়ে রাখো, আমি চোখে মুখে পানি দিয়েই চলে আসবো।
এই নে নে, খা খা খা, হা 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 হা। এই দেখ দুলাল, দেখ আমার পক্ষীরাজটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। জমিদার বাবু, সবাই যদি আপনার মতো পশু পাখির প্রেমে পড়তো। সবাই কি আর চাইলেই সব কিছু করতে পারে রে? এইসব করার জন্য তো কলিজা লাগে রে। তো জমিদার বাবু, এটাকে কত বড় করবেন, কিছু ভেবেছেন? এইটা তো দেখি বেশ বড় হয়েছে, 2 দিন পরই এটাকে কাটতে হবে। জমিদার বাবু, আপনার খাবার সময় হয়ে গেছে, চলেন, দেরি করলে খাবারগুলো আবার ঠান্ডা হয়ে যাবে। কি গো, এরকম মন খারাপ করে বসে আছো কেন? আমার না অনেক দিন ধরেই একটা রাজহাঁস পালার শখ হয়েছে। তুমি আমাকে কাল একটা রাজহাঁস এনে দাও না। আরে কি বলছো এসব? একটা রাজহাঁসের দাম কত জানো তুমি? আমি এত কথা জানি না। তুমি কাল আমাকে রাজহাঁস এনে না দিলে আমি কালই আমার বাপের বাড়িতে চলে যাব। আহা, যাও যাও, তোমার যা ইচ্ছা তাই করো। হ্যাঁ, আমি না থাকলে তো তোমার ভুল ধরার মতো কোনো মানুষই আর থাকবে না। তখন সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমিও। এই তো সুযোগ, এবার হাঁসটাকে মুক্ত করা যাবে। যা যা, যেদিকে দু চোখ যায় তুই চলে যা। আমি তোকে আমার চোখের সামনে জবাই হতে দেখতে পারবো না। তার থেকে ভালো তুই চলে যা। না, এই মানুষটাকে বলার আমার কিছুই নেই। সেই কখন বের হয়েছে, এখনো তো বাড়ি ফেরার কোনো নাম নেই। এই বৃষ্টি বাদলার মধ্যে কোথায় যে কি করছে কে জানে। বাহ, কি সুন্দর হাঁস! আজ বোধহয় আমার মনের আশা পূরণ হলো গো। কই গো আয়শা, কোথায় গেলে তুমি? একবার এই দিকে আসো তো। তুমি এই দিকে, আর আমি ভাবছিলাম কোথায় গেলে। একটু পুকুর পাড়ে গিয়েছিলাম, থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর এই হাঁসটাকে কিছু খাবার খাওয়ালাম। আয়শা, তোমার সাথে একটা জরুরি কথা ছিল। বলো দেখি, কি তোমার জরুরি কথা? বলছিলাম, এত বড় হাঁস দিয়ে তুমি কি করবে? তার চেয়ে বরং চলো এখন এটাকে বিক্রি করে দেই, বেশ ভালো দাম পাওয়া যাবে। এ তুমি কি বললে? আমি ওকে আমার সন্তানের মতো পালি, আমি ওকে বিক্রি করতে পারবো না। দেখো আয়েশা, এই অভাবের সংসারে ওকে রেখে খাওয়ানোটা অনেক কষ্ট, তাই বলছিলাম আর কি। এই তো আমার পক্ষীরাজ। দেখ দুলাল, দেখ এটাই আমার পক্ষীরাজ। জমিদার বাবু, একটু ভালো করে দেখেন, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। কি যাতা বলিস? দেখতে পারছিস না তুই আমার পক্ষীরাজকে আমি চিনব না? এই বেটা, এই বল, কেন আমার পক্ষীরাজকে চুরি করেছিস? মনে করেছিস আমি কিছুই টের পাবো না? এগুলো কি বলছেন জমিদার বাবু আপনি? ও, কি বলছি তা বুঝতে কষ্ট হচ্ছে না? আমার এই হাঁসটাকে চুরি করে আবার এখন সাধু সাজা হচ্ছে? না জমিদার বাবু, সে চুরি করেনি, সে চুরি করতে পারে না। চুরি না করলে এই হাঁসটা এখানে আসলো কি করে? এখন এই হাঁসটা আমি নিয়ে যাব, আর যদি বেশি কথা বলিস তাহলে তোদেরকে পুলিশে ধরিয়ে দেব। থানার ওসির সাথে যে আমার কিরকম সম্পর্ক এ তো তোরা জানিসই। হা 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 হা। থামুন জমিদার বাবু, এটা যে আপনার হাঁস, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আহ 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 আহ, প্রমাণ দিয়ে কি হবে শুনি? এটা যে আমাদের হাঁস, তার প্রমাণ আছে। এখন যদি জোর করে আপনি এটাকে জবাই করেন তাহলে আমি আপনার নামে খুনের মামলা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে বল দেখি তোদের কাছে কি প্রমাণ আছে। দেখেন, ওর দুটো পাখার মাথা কাটা আছে। আরে হ্যাঁ, তাই তো, আমার পক্ষীরাজের তো
কোনো পাখায় আমি কোনো সময় কাটিনি, তাহলে তো এটা আমার পক্ষীরাজ না। কাকা, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানানোর দরকার নাই রে মা, ওকে একটু যত্ন করে রাখিস। আর একটা কথা, কোনোভাবেই যেন জমিদার বাবু এটা জানতে না পারে। না দুলাল কাকা, তুমি নিশ্চিতে থাকো, কেউ কিছুই জানতে পারবে না। দেখ আপা দেখ, পুকুরে কতগুলো ছোট ছোট চিংড়ি মাছ ঘুরে বেড়াচ্ছে। চল আপা, এই ছোট ছোট মাছগুলোকে ধরে বাড়িতে নিয়ে যাই। মাছ তো দেখছি, কিন্তু মাছ ধরবো কি দিয়ে? আমাদের তো কোনো জাল নেই। আমাদের জাল নেই তো কি হয়েছে, বাজার থেকে একটা জাল কিনে এনে মাছ ধরবো। জাল কিভাবে কিনবি? তোর কাছে কি টাকা আছে? না, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আজ মায়ের কাছ থেকে টাকা নিয়ে জাল কিনবো। তুই কি পাগল হয়ে গিয়েছিস? মা এত টাকা পাবে কোথায়? আমি চাইলে মা আমাকে অবশ্যই টাকা দেবে। এখন চল আপা। চল দেখি তুই আজ টাকা পাস কিনা। মা, আমাকে কয়েকটা টাকা দাও। কি রে বাবা, টাকা দিয়ে কি করবি? আমার টাকার দরকার, আমি টাকা দিয়ে জাল কিনে পুকুর থেকে মাছ ধরবো। একটা জাল কিনতে অনেক টাকা লাগে রে বাবা, আমরা এত টাকা কোথায় পাবো বল? আমরা তো গরিব মানুষ। আমি কিছু জানি না, আমার জাল লাগবে, তুমি টাকা এনে দাও। এমন করে না বাবা, সত্যি আমার কাছে টাকা নেই, আমি কোথা থেকে টাকা এনে দেবো তোকে? এই আকাশ, চল আমার সাথে। মা তো বললো মায়ের কাছে টাকা নেই। দূর, আমার ভালো লাগে না এসব, আমরা এত গরিব কেন? আকাশ, তুই কিন্তু এখন একটু বেশি বেশি করছিস। চল আমার সাথে, চুপচাপ ঘরে চল। কি কপাল আমার, ছেলেটা কয়টা টাকা চাইলো জাল কেনার জন্য, সেটাও দিতে পারলাম না। কি মা আমি, ছেলেটা কোনোদিনও কিছু চায় না, আজকে প্রথম কয়টা টাকা চাইলো। যাই দেখি কারো কাছে কয়েকটা টাকা পাই কিনা। আকাশ, আকাশ বাবা, তুই কি এখনো আমার সাথে রাগ করে আছিস? দেখ দেখ, আমি তোর জন্য টাকা নিয়ে এসেছি। তুমি না বললে তোমার কাছে কোনো টাকা নেই? একটু আগেই আমি তোর হারুন কাকার বাসায় গিয়েছিলাম রে, সেখান থেকে ধার করে টাকা নিয়ে এসেছি, পরে মুরগির ডিম দিয়ে সব টাকা শোধ করে দেব। আচ্ছা দাও, টাকা দাও, আমি জলদি বাজার থেকে জাল কিনে মাছ ধরতে যাব। এই নে, এখানে 30 টাকা আছে, দেখে শুনে ভালো দেখে একটা জাল কিনবি, যাতে অনেক দিন যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, ভালো দেখে একটা জাল কিনে অনেক মাছ ধরবো। আচ্ছা বাবা, যা তাড়াতাড়ি ফিরে আসিস। কিরে রূপা, আকাশ, তোরা এখানে কি করছিস? বিল্লাল কাকা, তোমার কাছে কি কোনো ভালো কটের জাল আছে? আরে জাল তো আছে, কিন্তু তোদের কাছে কি টাকা আছে? একটা জালের দাম কিন্তু 40 টাকা হবে। কিন্তু আমার কাছে তো 30 টাকা আছে, তুমি 30 টাকা একটা জাল দাও না আমাকে। তোকে কিভাবে 30 টাকায় জাল দেই রে বাপ? তোকে 30 টাকায় জাল দিলে যে আমার 10 টাকা লোকসান হয়ে যাবে। আমি জালে মাছ পেলে তোমাকে মাছ দেব, তুমি আমাকে একটা জাল দাও না। সত্যি বল, কিন্তু মাছ পেলে আমাকে মাছ দিবি তো? হ্যাঁ হ্যাঁ সত্যি কাকা, তোমাকে আমি মাছ দেব, এখন দাও আমাকে একটা জাল দাও। এই নে, এটা রাখ, এটা কটের জাল, এই জালটা অনেকদিন ভালো থাকবে, সহজে ছিঁড়বে না। আচ্ছা ঠিক আছে কাকা, আমরা এখন যাই, এই তোমার টাকা। আমরা এখন কোথায় যাচ্ছি আকাশ? আমরা এখন নাজিম কাকার কাছে যাচ্ছি, নাজিম কাকা বাঁশ বিক্রি করে। নাজিম কাকা,
নাজিম কাকা বাড়িতে আছেন? কিরে, কি হয়েছে তোরা আমার বাড়িতে? কাকা, আমরা বাজার থেকে কটের জাল কিনে এনেছি, কিন্তু আমাদের তো কোনো বাঁশ নেই। আমাদের একটা বাঁশ দাও না জাল বাঁধার জন্য। কিন্তু আমি তো একটা বাঁশ 10 টাকা করে বিক্রি করি, তো তোদের কাছে কি টাকা আছে? না কাকা, সব টাকা দিয়ে তো জাল কিনে ফেলেছি। কাকা, তুমি আমাদের একটা বাঁশ দাও না কেটে, আমরা জাল বানিয়ে মাছ ধরে তোমাকে মাছ দিয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোরা একটুখানি দাঁড়া, আমি ঘরের ভেতর থেকে দাটা নিয়ে আসি, তারপরে আমি তোদের জাল বানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, তাহলে তো অনেক ভালো হবে। এই চল চল, বাঁশ ঝাড়ের কাছে যাই। এই নে এই নে, এই দেখ কত সুন্দর জাল বানিয়ে দিয়েছি, এই জাল সহজে নষ্ট হবে না। আচ্ছা কাকা, ঠিক আছে, আমরা এখন মাছ ধরতে যাই, যদি মাছ পাই তাহলে আমরা তোমাকে দিয়ে যাব। আচ্ছা আচ্ছা, দেখ তোরা মাছ পাস কিনা, তোরা মাছ না পেলে যে আমার এত পরিশ্রম করা বৃথা হয়ে যাবে রে। তুমি চিন্তা করো না কাকা, আমরা অবশ্যই মাছ পাবো ইনশাআল্লাহ। এই দেখ দিদি, কতগুলো মাছ উঠেছে, কিন্তু এই মাছগুলো রাখবো কোথায়? এই যা, মাছ রাখার জন্য তো পাত্র আনতে ভুলেই গেছি। ওই দেখ, বড় বড় কচু পাতা দেখা যাচ্ছে, কচু পাতায় মাছ রাখি। হ্যাঁ হ্যাঁ, চলো আপা, তাই করি। দেখো দেখো দিদি, কতগুলো মাছ পেয়েছি, 3টা বড় বড় কচু পাতা ভরে গেছে একদম। চলো, এক ভাগ নাজিম কাকাকে দিয়ে আসি, আরেক ভাগ বাজারের বিল্লাল কাকাকে দিয়ে আসি, আর বাকি মাছ বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি যাই। আপা, কালকেও আমরা মাছ ধরতে আসবো, ঠিক আছে? হ্যাঁ, তোর সাথে আমিও কাল মাছ ধরবো, তাহলে অনেকগুলো মাছ হবে। হ্যাঁ আপা, ঠিক বলেছিস। এখন বেশি কথা না বলে জলদি বাসায় চল, মা এতগুলো মাছ দেখে অনেক খুশি হয়ে যাবে। কিরে, তোরা কি শুনেছিস কবিরাজ তো মারা গিয়েছে? কি বলো মন্টু ভাই, কবিরাজ কাকাকে তো কালই বাজারে দেখলাম। শুনলাম ভোর রাতে তার স্ত্রী নাকি তাকে মৃত অবস্থায় পেয়েছে, মনে হয় হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, আর না হলে কোনো ভূত টুতের ব্যাপার হতে পারে। হ্যাঁ, তা হতে পারে, সারাক্ষণ ভূতের সাথেই তো তার কারবার। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। গত রাত 4 ঘটিকায় আমাদের গ্রামের কবিরাজ মশাই বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। মন্টু ভাই, তুমি তো ঠিকই বলেছ, লোকটি মানুষের অনেক উপকার করেছে। এখন এই গ্রামে আর কোনো কবিরাজ না থাকলে কেমন হবে বলো তো? মারা যাওয়ার আগে কাউকে শিখিয়ে যাওয়া উচিত ছিল। বন্ধু, চল বাসায় যাই। হ্যাঁ চল। সোহেল, কাজের কি কোনো খবর হলো? এভাবে আর কতদিন বসে বসে দিন কাটাবো বলতো? আরে না রে বন্ধু, সেটা নিয়ে তো অনেক দুশ্চিন্তায় আছি। চিন্টু মিয়ার দোকানে অনেক টাকা বাকি আছে, লজ্জায় তার সামনে যেতেও পারি না। আচ্ছা শোন, আমি এখন যাই, কোনো কাজের খোঁজ পেলে আমাকে জানাবি কিন্তু।
হ্যাঁ রে বন্ধু, অবশ্যই অবশ্যই তোকে জানাবো। যা। কবিরাজ মারা যাওয়ার ঠিক 2 দিন পর সন্ধ্যাবেলা গ্রামের এক মেঠো পথ ধরে সোহেল আর রানা দুজনে গল্প করতে করতে বাড়ি ফিরছিল। তারা হঠাৎ লক্ষ্য করলো একটি গাছের নিচে একজন লোক চাদর মুড়ি দিয়ে আছে। পশ্চিম আকাশের সূর্যটি ডুবে চারদিকটা বেশ অন্ধকার হয়ে গিয়েছে। তার মাঝে এরকম এক আগন্তুককে দেখে দুজনে বেশ ভয় পেয়ে গেল। তারপরেও তারা ধীরে ধীরে আগন্তুকটিকে অতিক্রম করতেই আগন্তুকটি তাদের বলে উঠল, সোহেল, একটু শোন বাবা। সোহেল আর রানা লোকটির কথায় থমকে দাঁড়িয়ে গেল। দুজনে পিছনে ফিরে লোকটিকে জিজ্ঞাসা করলো, আপনি কে? আর আপনি আমার নাম জানেন কিভাবে? আমি তোমাদের দুজনকেই খুব ভালো করেছি। আমি এটাও জানি যে তোমাদের কাজের খুব প্রয়োজন। তোমরা চাইলে আমি তোমাদের একটা কাজ দিতে পারি, আর এই কাজের বিনিময়ে আমি তোমাদের অনেক মোটা অঙ্কের টাকা দেব। সেটা তো বুঝলাম, কিন্তু আমাদের কি করতে হবে সেটা বলুন তো। তোমাদের একটি লাশের মাথা কেটে আনতে হবে। কি? না না, আপনি হয়তো ভুল মানুষের কাছে এসেছেন। আমরা আমরা এসব কাজ করি না। সোহেল, থাম না, একটু দেখি উনি এই কাজের বিনিময়ে কত টাকা দেন। এ কথা বলতেই লোকটি একটি টাকা ভর্তি ব্যাগ তাদের সামনে এগিয়ে দিল। একসাথে এতগুলো টাকা দেখে সঙ্গে সঙ্গে রানা বলে উঠল, আমি রাজি। আমাকে কি করতে হবে বলুন। রানা, আরো একবার ভেবে দেখ, যদি কোনো বিপদে পড়ি। আরে ভয় পাস না, কিছুই হবে না। তোমাদের কবিরাজের মাথাটাকে কেটে আনতে হবে, আর এই কাজটি আজকেই করতে হবে, কারণ আজ অমাবস্যার রাত আর আমার মাথাটি আজকেই প্রয়োজন। ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে কাজটা। এই নাও, তোমরা দুজনে টাকাগুলোকে ভাগাভাগি করে নিয়ে নাও। আর হ্যাঁ, মাথা কেটে এনে আমার সাথে এখানেই দেখা করবে। আমি তোমাদের দুজনের অপেক্ষা করব। কথাগুলো বলে লোকটি উল্টো পথ ধরে হেঁটে অন্ধকারের মধ্যে চলে গেল। এরপরে দুজনে টাকাগুলো রেখে কবরস্থানের দিকে রওনা দিল। এক সময় তারা কবরস্থানের কাছে পৌঁছালো। সেখানে অনেক কবরের মাঝে তারা দুদিনের পুরনো কবিরাজের কবরটিকে খুঁজে বের করলো। তারপরে মাটি খুঁড়তে শুরু করলো। গ্রামের কবরস্থান বলে এখানে কোনো পাহারাদার নেই। দুজনে কবরের উপর থেকে মাটি সরালো। কাজটি করতে সোহেলের ভীষণ ভয় আর খারাপ লাগছিল, কারণ এটা অনেক জঘন্য একটা কাজ। মাটি সরাতে সরাতে এক সময় সোহেল রানাকে বলল, দেখ রানা, আমার মনে হয় কাজটা আমরা ঠিক করছি না। এভাবে একজন মৃত মানুষের মাথা কাটতে আমার মোটেও ভালো লাগছে না, আর এটা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। বোকার মতো কথা বলিস না তো। এই সামান্য কাজের জন্য কি কেউ এত টাকা তোকে দেবে বল? আর তার মধ্যে আমরা কত দিন থেকে বেকার বসে আছি, টাকা পয়সা কিছু নেই বললেই তো চলে। সেটা তো আমিও ভাবছি রে ভাই, সামান্য কাজের জন্য লোকটি আমাদের এতগুলো টাকা কেন দিল? এত কিছু ভাবার প্রয়োজন নেই, চুপচাপ কাজটি কর। এক সময় তারা লাশটিকে খুঁজে পেল। তারা কবিরাজের মাথাটিকে কাটতে সফল হলো। মাথা কেটে নিয়ে দুজনের সামনে তাকাতেই তাদের পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। সামনে কবিরাজের মাথাবিহীন দেহটি দাঁড়িয়ে আছে। আমার মাথা আমাকে ফিরিয়ে দে, দয়া করে আমার মাথা আমাকে ফিরিয়ে দে। ভয়ে সোহেল মাথাটি কবিরাজের দিকে এগিয়ে দিতেই রানা বলে উঠল,
সোহেল, কি করছিস? পাগল হলি নাকি? মাথা ফিরিয়ে দিলে তো সে তোকে মেরে ফেলবে। চল চল চল, তাড়াতাড়ি পালা এখান থেকে। এই কথা বলে দুজনে প্রাণপণে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে তারা সেই গাছের নিচে এসে দাঁড়ালো যেখানে সেই আগন্তুক তাদের আসতে বলেছিল। দুজনে গাছটির কাছে এসে হাঁপাতে লাগলো। তারা দেখলো সেখানে সেই আগন্তুকটি নেই। এখন এই কাটা মাথাটি নিয়ে কি করবে তারা বুঝতে পারছিল না। ঠিক তখনই তাদের সামনে সেই মাথা কাটা লাশটি এসে দাঁড়িয়ে পড়ল। আমার মাথা আমাকে ফিরিয়ে দে, নইলে কিন্তু তোরা প্রাণে বাঁচবি না। পরের দিন সকালে গ্রামের মানুষ রাস্তার পাশে মাথা কাটা দুটো লাশ খুঁজে পায়। লাশ দুটির মাথা ছিল না বলে কেউই তাদের চিনতে পারল না। আর সেই আগন্তুকও আর ফিরে আসেনি। আসলে কে ছিল সেই আগন্তুকটি, তা যেন এক রহস্য রয়ে গেল। এক সময় প্রচন্ড গরমের দিনে পানির পিপাসায় কাতর এক কাক উড়ে বেড়াচ্ছিল। অনেকক্ষণ ওড়ার পর ক্লান্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে পড়ল। কাক যখন ভাবলো সব আশা নষ্ট হয়ে গেছে, ঠিক তখনই কাছের একটি গাছের নিচে একটি কলসি দেখতে পেল। কাকটি কলসির কাছে উড়ে গেল এবং ভেতরে তাকালো। কিন্তু কাকটি অনেক হতাশ হলো, কারণ পানি কলসির তলায় রয়েছে। কাকটি বহু চেষ্টা করেও কলসির ভেতরের পানিটুকু পান করতে পারল না। তবুও কাকটি হাল ছাড়ল না। একে একে নুড়ি তুলে কলসিতে ফেলতে থাকে। প্রতিটি নুড়ি দিয়ে ধীরে ধীরে পানির স্তর বাড়তে থাকে। কিছুক্ষণ পরে জলের স্তর এমন পর্যায়ে উঠেছিল যে কাকটি সেখানে পৌঁছাতে পারে। কাক তার মনের আনন্দে পানি পান করে সেখান থেকে উড়ে গেল। প্রচন্ড রোদে একদিন এক পিঁপড়ে পুকুরের পাড়ে এসে পানি পান করতে লাগলো। পানি পান করতে করতে হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যায়। পিঁপড়েটি পানির স্রোতে ভাসতে থাকলো। একটি কবুতর তা দেখতে পেল। তারপর সে পিঁপড়ের সামনে একটি গাছের পাতা ফেলে দিল। পিঁপড়ে সেই পাতায় চড়ে বসে প্রাণে বাঁচল। পিঁপড়েটি পাড়ে এসে কবুতরটিকে ধন্যবাদ জানালো। কিছুদিন পরে পিঁপড়েটি দেখতে পেল একজন শিকারী সেই কবুতরটির দিকে তীর ছুঁড়তে উদ্যত। কুট করে সে কামড় বসিয়ে দিল। উহ করে উঠতেই হাতের তীর গেল ফসকে, আর কবুতরটি উড়ে গেল।